প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই সুস্থ আছো, ভালো আছো। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত প্রথম পর্বের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের ক্লাস উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ নজরুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর নন টেক পদার্থ, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট, রাজশাহী। আজকে আমাদের আলোচ্য বিষয় অধ্যায় 4, নিউটনের গতিসূত্র, বল ও ঘর্ষণ। এই অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা প্রথমে জেনে নেই বল কাকে বলে। তো বল কি? যা স্থির বস্তুকে গতিশীল এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় তাকে বল বলে। তাহলে বলের কাজ হচ্ছে স্থির বস্তুকে গতিশীল করা অথবা কোনো গতিশীল বস্তুকে স্থির করা বা করতে চাওয়া, এটি হচ্ছে বল। বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। বলের এসআই একক হচ্ছে নিউটন এবং এর মাত্রা সমীকরণ হচ্ছে mLT ইনভার্স 2। তো বলের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি, বলের কি কি বৈশিষ্ট্য আছে। তা 1 নম্বরে দেখো যে বল স্থির বস্তুকে গতিশীল করে এবং গতিশীল বস্তুকে স্থির করতে পারে, অর্থাৎ বল ত্বরণ ও মন্দন সৃষ্টি করে। এখানে স্থির বস্তু অর্থাৎ ভেলোসিটি 0, যে বস্তুর ভেলোসিটি 0 সেটি হচ্ছে স্থির বস্তু। তো 0 ভেলোসিটির বস্তুকে গতিশীল করে, অর্থাৎ এখানে 0 ভেলোসিটি থেকে একটা ভেলোসিটি পাচ্ছে বস্তু, অর্থাৎ এখানে বেগ বৃদ্ধি হচ্ছে। তো আমরা জানি বেগ বৃদ্ধি পেলে ত্বরণ সৃষ্টি হয়, ওই জন্য আমরা লিখছি এখানে যে বল ত্বরণ ও মন্দন সৃষ্টি করে। আর মন্দনটা কি? মন্দন মানে এখানে যেখানে বেগের হ্রাস হয়, এই যে গতিশীল বস্তুকে স্থির করতে পারে। তো গতিশীল বস্তু একটা ভেলোসিটি নিয়ে চলে, সেই বস্তুকে যখন স্থির করবে ফোর্স, তখন তার ভেলোসিটি হয়ে যাবে 0। তাহলে বেশি ভেলোসিটি থেকে কম ভেলোসিটির দিকে আসলে আমাদের মন্দন সৃষ্টি হয়। যার ফলে আমরা দেখতেছি যে বল ত্বরণ ও মন্দন সৃষ্টি করে। 2 নম্বর বৈশিষ্ট্য কি? বল প্রয়োগে গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি বা কমানো যায় এবং বস্তুর বিকৃতি ঘটানো যায়। আচ্ছা, একটি বস্তু মনে করো গতিশীল আছে, তাকে আমরা অতিরিক্ত বল প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা কি বেগ বৃদ্ধি পেয়ে যাবে। আবার একটা বস্তু মনে করো গতিশীল আছে, তাকে আমরা বাধা প্রয়োগ করলাম, তাহলে বস্তুটা ভেলোসিটি কমে যাবে। আবার মনে করো যে একটা ইলাস্টিক, যেটা দৈর্ঘ্য মনে করো 3 সেন্টিমিটার, এটাকে আমরা টানলাম অর্থাৎ বল প্রয়োগ করলাম, দেখা যাবে যে বস্তুর 3 সেন্টিমিটার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হয়ে গেছে, অর্থাৎ বস্তু বিকৃতি ঘটেছে। তাহলে বল প্রয়োগ করে বস্তুর বেগ বাড়ানো বা কমানো যায় এবং বস্তুর বিকৃতি ঘটানো যায়। 3 নম্বর বৈশিষ্ট্য, বল বস্তুর দিকের পরিবর্তন করতে পারে। তাহলে বল কি করতে পারে? বস্তুর দিকের পরিবর্তন করতে পারে। তো তোমরা যারা এই যে আকাশে পাখি উড়া দেখো, পাখি কিভাবে ওড়ে? পাখি ডানা দিয়ে বাতাসের মধ্যে ক্রিয়া বল প্রয়োগ করে, বাতাসও পাখির উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে এবং 2টি প্রতিক্রিয়া বলের লব্ধির দিকে পাখিটি গতিশীল হয়। আবার অনেক সময় দেখবে যে পাখি তার গতির দিক পরিবর্তনের সময় পরিবর্তন করার জন্য একটি পাখা অফ রেখে আরেক পাখাতে সে বায়ুর উপর বল প্রয়োগ করে এবং এইভাবে সে তার নিজের গতির দিক পরিবর্তন করতে পারে। তারপর 4 নম্বর বৈশিষ্ট্য, বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ একটা ক্রিয়া বল হয় আর একটা প্রতিক্রিয়া বল হয়। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে। আমরা যখন চলাফেরা করি তখন আমরা পায়ের সাহায্যে মাটির উপর ক্রিয়া বল দিই, মাটিও আমাদের উপর প্রতিক্রিয়া বল প্রয়োগ করে, যার ফলে কিন্তু আমরা হাঁটাচলা করতে পারি। আবার একটা টেবিলের উপর তোমার যদি একটা বই রাখো, বই কী করবে? তার নিজের ওজনের সমান একটা ক্রিয়া বল টেবিলের উপর প্রয়োগ করবে, টেবিলও বইয়ের উপরে একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করবে, যার ফলে কিন্তু বইয়ের উপর টেবিলের উপর বই স্থির থাকে আর কি। এবার আমরা দেখি নিউটনের গতি বিষয়ক সূত্রাবলী। তো নিউটনের গতি বিষয়ক 3টি সূত্র আছে। আমরা আগের যারা তোমরা সায়েন্সে পড়ালেখা করছো 9-10-এ, তারা আগে থেকে জানো, এখন আমরা আরেকবার পড়ি নেই। তো প্রথম সূত্রকে বলা হয় জড়তার সূত্র।
তো জড়তা কি? জড়তা হচ্ছে বস্তু যে অবস্থা আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার প্রবণতা। জড়তা পরিমাপ করা হয় বস্তুর ভর দ্বারা। যে বস্তুর ভর যত কম তার জড়তা তত কম, যে বস্তুর ভর যত বেশি তার জড়তাও তত বেশি। তো প্রথম সূত্র কি বলেছে? যদি বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হয়, অর্থাৎ বল যদি না থাকে, তাহলে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকতে চায়। এটি হচ্ছে নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র। অর্থাৎ যদি বল প্রয়োগ করা না হয়, তাহলে তুমি টেবিলের উপর একটি বই রাখলে, ঘরের দরজা জানলা বন্ধ করে পরের দিন এসে দেখবে যে ওই বইটি টেবিলের যেখানে রাখছিলে সেখানেই আছে। অর্থাৎ ঘরের মধ্যে কোনো বল প্রয়োগ করা হয়নি, টেবিলের উপর কোনো বল প্রয়োগ করা হয়নি, যার ফলে বইয়ের অবস্থানের পরিবর্তন হয়নি। তো দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় সূত্রকে বলা হয় বল পরিমাপের সূত্র। এটি হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে এখানে আমাদের জানতে হবে ভরবেগটা কী জিনিস। কোনো একটি বস্তু যদি ভর থাকে এবং তার যদি বেগ থাকে, তাহলে ভর এবং বেগের সমন্বয়ে বস্তুর মধ্যে যে ধর্মের সৃষ্টি হয় তাকে বলা হয় ভরবেগ। তাহলে মনে করো একটা বস্তু চলতেছে, তার ভরও আছে বেগও আছে, অর্থাৎ ভরবেগ আছে। ওই বস্তুর উপর আমরা বল প্রয়োগ করলাম, তাহলে কী হবে? বস্তুর ভর যেহেতু কনস্ট্যান্ট, ভর একই থাকবে, কিন্তু তার ভ্যালোসিটিটা বেড়ে যাবে। ভ্যালোসিটি বেড়ে যাওয়া মানে সেখানে ভরবেগ বৃদ্ধি পাচ্ছে। বল যত বেশি প্রয়োগ করবে, ভরবেগের বৃদ্ধিটাও তত বেশি হবে। এটি বলছে নিউটনের দ্বিতীয় সূত্র। বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। বলের ডিরেকশনটা হবে বস্তুর ভরবেগের পরিবর্তনের ডিরেকশনের একই দিকে। তৃতীয় সূত্র বা ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। তৃতীয় সূত্রের অপর নাম হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র। এটি কি? প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ একই সরলরেখায় যদি দুটা বস্তু গতিশীল হয়, তাহলে প্রথম বস্তুর ভ্যালোসিটি যদি বেশি হয় দ্বিতীয় বস্তুর চেয়ে, দেখা যাবে একসময় প্রথম বস্তু দ্বিতীয় বস্তুর উপরে একটি বল প্রয়োগ করতেছে, সেই বলকে আমরা বলি ক্রিয়া বল। আবার দ্বিতীয় বস্তু প্রথম বস্তুর উপর আরেকটি বল প্রয়োগ করতেছে, সেই বলই হচ্ছে প্রতিক্রিয়া বল। তো এখানে ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল দুটি হচ্ছে পরস্পর সমান, কিন্তু অপোজিট ডিরেকশন, অর্থাৎ বিপরীতমুখী। ক্রিয়া বল একদিকে ক্রিয়া করলে প্রতিক্রিয়া বল তার বিপরীতে ক্রিয়া করে। এরপর আমরা একটি সমীকরণ প্রতিপাদন করি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে বল পরিমাপের যে সূত্র আছে F=ma, সেটি আমরা এখন প্রতিপাদন করব। মনে করি একটি বস্তুর ভর, এই যে এখানে একটি বস্তু, এটির ভর হচ্ছে m, বস্তুটি ইউ বেগে গতিশীল। তাহলে এখানে বস্তুর ভরও আছে আবার বেগও আছে, তাহলে বস্তুর আদি ভরবেগ হচ্ছে mu। টি সময় পর বস্তুর উপর m মানের বল প্রয়োগ করা হলো। ইউ থেকে বেড়ে ভি হয়ে যাবে, এবং এখানে শেষ ভরবেগ হবে ভি। তো ভরবেগের পরিবর্তনের হার শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ ডিভাইডেড বাই টি সময়ে বল ক্রিয়া করেছিল টি সময়ের জন্য টি। নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি এই ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে এই বস্তুর উপরে কী পরিমাণ বল প্রয়োগ করা হচ্ছে সেটির সমানুপাতিক, অর্থাৎ A proportional to mv minus mu divided by t, বা F=, সমানুপাতিক চিহ্ন উঠে গেলে একটি ধ্রুবক বসাতে হয়। ধ্রুবকটি হচ্ছে k, mv minus mu divided by t, বা F=k, m কমন নিলে v minus u divided by t, বা F=k ma। এ কীভাবে লিখলাম? আমরা গতির সমীকরণ হতে জানি আদি বেগ শেষ বেগ এবং ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে v=u প্লাস এটি, বা এখান থেকে a=v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এ হচ্ছে ত্বরণ, অর্থাৎ বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। তাহলে আমরা এই v মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এটির পরিবর্তে লিখতে পারি এ। এখানে কে হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। একে একক বলের সাহায্যে দূর করা যায়। একক বলটা কি জিনিস? এখানে একক মানে বুঝতে পারতেছো, বলের মান হবে 1, যা একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় একক বল।
তাহলে বস্তুর ভর হচ্ছে একক, একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করবে, সেটি হচ্ছে একক বল। অর্থাৎ m এর মান যদি 1 একক হয়, যেহেতু আমরা এখানে বলেছি একক ভর অর্থাৎ m এর মান 1 একক, আবার বলেছি যে একক ত্বরণ অর্থাৎ এর মান হচ্ছে 1 একক, তাহলে কি হবে F = হবে 1 একক, অর্থাৎ একক বল আমরা পাবো। তাহলে m আর a গুণ করে যদি 1 পাওয়া যায়, তখন আমরা সেই বলটাকে বলতে পারবো একক বল। এই মানগুলো আমরা এই সমীকরণে বসে দিই, m, a এবং f এর মান 1 নম্বর সমীকরণে বসে পাই, 1 = k × 1 × 1 বা k = 1। এখন k এর মান সমীকরণ একে যদি আমরা বসে দেই, তাহলে আমরা বলব F = 1 × ma বা F = ma। এটি হচ্ছে আমাদের বল পরিমাপের সূত্র বা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma এর প্রতিপাদন। বড় হাতের F হচ্ছে ফোর্স আর ছোট হাতের F হচ্ছে ত্বরণ, এটি তোমরা মনে রাখবে। এখন আমরা দেখি নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে প্রথম সূত্র প্রতিপাদন। তো নিউটনের গতির দ্বিতীয় সূত্রের রূপ হতে আমরা জানি F = ma, এবং নিউটনের গতির প্রথম সূত্রে কি আমরা দেখেছিলাম যে বাহ্যিক কোনো বল থাকবে না, অর্থাৎ বলের মান হবে 0। তাহলে F = 0 যদি আমরা এখানে বসাই, তাহলে কি হবে ma = 0 বা m = a হচ্ছে ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় = 0, বা m v - u = 0 বা v - u = 0 বা u = v। u = v মানে কি একটি বস্তুর আদি বেগ এবং শেষ বেগ হবে একই। তো একটা বস্তুর আদি বেগ এবং শেষ বেগ কখন এক হয়? যখন ওই বস্তুর উপর কোনো বল প্রযুক্ত না হয়। তাহলে এটি হচ্ছে আমাদের নিউটনের গতির প্রথম সূত্র, অর্থাৎ যেখানে বল থাকবে না, বল অ্যাবসেন্ট থাকবে, সেটি হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। তাহলে আমরা দ্বিতীয় সূত্র থেকে প্রথম সূত্র এভাবে প্রতিপাদন করতে পারি। এখন আমরা দেখি বলের পরম একক ও অভিকর্ষীয় এককের মধ্যে সম্পর্ক। আমরা জানি অভিকর্ষীয় একক = একক ভর গুণিত অভিকর্ষ ত্বরণ সমান একক ভর ইন্টু জি ইন্টু একক ত্বরণ। এখানে জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এটিকে আমরা লিখতে পারি একক ভর ইন্টু একক ত্বরণ ইন্টু জি। তো একক ভর গুণিতক একক ত্বরণ এটি হচ্ছে একক বলের ডেফিনেশন, অর্থাৎ বলের পরম একক ইন্টু জি, অর্থাৎ বলের পরম একককে জি দ্বারা গুণ করলে অভিকর্ষ একক পাওয়া যায়। এটি হচ্ছে বলের পরম একক ও অভিকর্ষ এককের মধ্যে সম্পর্ক। এখন আমরা একটি সম্পর্ক দেখি, কেজি ওজন এবং নিউটনের মধ্যে সম্পর্ক। তো কেজি ওজনটা কি? কেজি ওজন হচ্ছে বলের অভিকর্ষীয় একক। তো বলের অভিকর্ষীয় একক কাকে বলে? এই যে আমরা দেখলাম একক ভর গুণিতক অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষীয় একক = একক ভর গুণিতক অভিকর্ষ ত্বরণ। তো এখানে ভর কত? ভর 1 কেজি গুণিতক অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, জির একক হচ্ছে মিটার/সেকেন্ড², অর্থাৎ ত্বরণের একক অভিকর্ষ ত্বরণের একক একই। সমান 1 কেজি ইন্টু জির মান হচ্ছে 9.8 ইন্টু 1 মিটার/সেকেন্ড², অর্থাৎ 1 এবং 9.8 গুণ করলে জি পাওয়া যায়, অর্থাৎ জির মান 9.8। এই জিনিসকে আমরা এভাবে লিখতে পারি। এখান থেকে লিখতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড² ইন্টু 9.8। তো 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড² এটি কি? এটি হচ্ছে ভর। এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, তাহলে 1 কেজি হচ্ছে এসআই পদ্ধতিতে ভর। আর এখানে 1 মিটার/সেকেন্ড², এটি কি? এটি হচ্ছে এসআই পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে মিটার/সেকেন্ড²। তাহলে এখানে ভরের মান হচ্ছে 1, ত্বরণের মানও হচ্ছে 1। তো একক ভরের কোনো বস্তুর উপর যে বল প্রযুক্ত হয়ে একক ত্বরণ সৃষ্টি করে তাকে আমরা বলি একক বল। তো যেহেতু এখানে আমরা এসআই পদ্ধতিতে একক ব্যবহার করেছি, ভরের একক এসআই পদ্ধতি,
ত্বরণের একক এসআই পদ্ধতিতে ব্যবহার করেছি, যার ফলে বলের এসআই একক হচ্ছে নিউটন। তাহলে আমরা লিখতে পারি 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 1 নিউটন ইন্টু 9.8। অতএব 1 কেজি ওজন ইকুয়াল টু 9.8 নিউটন। এটি হচ্ছে কেজি ওজন এবং নিউটনের মধ্যে সম্পর্ক। আমরা আরেকটা সম্পর্ক দেখি। নিউটন অর্থাৎ এসআই পদ্ধতিতে বলের একক এবং ডাইন এখানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। এই দুটির মধ্যে আমরা এখন সম্পর্ক দেখি। আমরা জানি 1 নিউটন হচ্ছে 1 কেজি ভরের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে বলা হয় 1 নিউটন। যার ফলে আমরা লিখতেছি 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক, ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। তাহলে এই ইউনিটগুলোকে আমরা সিজিএস পদ্ধতির ইউনিটে কনভার্ট করব। তো কেজি হচ্ছে ভরের একক, তো ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। তাহলে 1 কেজি ইকুয়াল টু কত গ্রাম এটা আমাদের জানতে হবে। 1 কেজি ইকুয়াল টু হচ্ছে 1000 গ্রাম ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটি হচ্ছে ত্বরণ, এসআই পদ্ধতিতে ত্বরণ একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটিকে আমাদের সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তাহলে সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে মিটারকে সেন্টিমিটার বানাতে হবে। তা আমরা জানি 1 মিটার ইকুয়াল টু 100 সেন্টিমিটার। তার ফলে এখানে আমরা লিখতেছি 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এটি যদি বৈজ্ঞানিক রূপে লিখি 1000কে, তাহলে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 ইন্টু 1 গ্রাম, এবং এই 100কে লিখতে পারি 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা একটু এগুলো সাজিয়ে লিখি 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 2 ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 10 পাওয়ার 3, এখানে 10 পাওয়ার 2, সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ 1 গ্রাম ভরের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে সেই বলকে বলা হয় 1 ডাইন। যার ফলে আমরা লিখতেছি 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 1 ডাইন। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। তাহলে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে এটি, 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এখন আমরা দেখি নিউটন এবং পাউন্ডালের মধ্যে সম্পর্ক। নিউটন হচ্ছে এসআই পদ্ধতিতে বলের একক এবং পাউন্ডাল হচ্ছে এফপিএস পদ্ধতিতে বলের একক। এই দুটি এককের মধ্যে সম্পর্ক আমরা এখন স্থাপন করব। তা আমরা জানি 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ 1 কেজি ভরের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 নিউটন বলে। যার ফলে আমরা লিখতেছি 1 নিউটন ইকুয়াল টু 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 1 কেজি এটি হচ্ছে ভরের এসআই পদ্ধতিতে একক। তা আমাদের এখানে ভরের এফপিএস পদ্ধতিতে একক জানতে হবে। তো ভরের এফপিএস পদ্ধতিতে একক হচ্ছে পাউন্ড। তাহলে কেজি আর পাউন্ডের মধ্যে সম্পর্ক জানতে হবে। 1 কেজি ইকুয়াল টু 2.205 পাউন্ড ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে ত্বরণের একক। এই এককে আমাদের এফপিএস পদ্ধতিতে ত্বরণের এককে কনভার্ট করতে হবে। তো এফপিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের মিটার আর ফুটের মধ্যে সম্পর্ক জানতে হবে। তাহলে 1 মিটার ইকুয়াল টু আমরা জানি 3.28 ফুট। যার ফলে আমরা লিখতেছি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইকুয়াল টু 3.28 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটিকে আমরা কীভাবে লিখতে পারি? 2.205 ইন্টু 1 পাউন্ড, 1 আর এটি গুণ করলে এটাই হয়। যার ফলে এটি আমরা এইভাবে লিখতে পারি ইন্টু 3.28 ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটিকে আমরা সাজিয়ে লিখি 2.205 ইন্টু 3.28 ইন্টু 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে
এটি গুণ করলে গুণফল আসবে 7.2324 ইন্টু 1 পাউন্ড ভরের উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে সেই পরিমাণ বলকে আমরা বলি 1 পাউন্ডাল। যার ফলে আমরা দেখতেছি 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু 1 পাউন্ডাল। এটি গুণ করলে হবে 7.2324 পাউন্ডাল। তাহলে 1 নিউটন ইকুয়াল টু 7.2324 পাউন্ডাল। এখন আমরা দেখি পাউন্ডাল এবং ডাইনের মধ্যে সম্পর্ক। পাউন্ডাল হচ্ছে এফপিএস পদ্ধতিতে বলের একক এবং ডাইন হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের একক। এই দুটি এককের মধ্যে আমরা এখন সম্পর্ক স্থাপন করব। আমরা জানি 1 পাউন্ডাল ইকুয়াল টু 1 পাউন্ড ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। তাহলে কী করতে হবে? এফপিএস পদ্ধতি থেকে সিজিএস পদ্ধতিতে কনভার্ট করতে হবে। তো সিজিএস পদ্ধতিতে ভরের একক হচ্ছে গ্রাম, আর এখানে আছে পাউন্ড। পাউন্ড আর গ্রামের মধ্যে সম্পর্ক জানতে হবে আমাদের। তো আমরা জানি 1 পাউন্ড ইকুয়াল টু 453.6 গ্রাম ইন্টু 1 ফুট পার সেকেন্ড স্কয়ার। এখানে ফুট পার সেকেন্ড স্কয়ার হচ্ছে এফপিএস পদ্ধতিতে ত্বরণের একক। এটিকে আমাদের কনভার্ট করতে হবে সিজিএস পদ্ধতিতে ত্বরণের এককে। তো সিজিএস পদ্ধতিতে ত্বরণের একক হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। ফুট আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক আমাদের জানতে হবে। আমরা জানি 1 ফুট ইকুয়াল টু 30.48 সেন্টিমিটার। তার ফলে আমরা এখানে লিখতেছি 1 ফুট পার সেকেন্ড স্কয়ার ইকুয়াল টু 30.48 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এটাকে আমরা লিখতে পারি 453.6 ইন্টু 1 গ্রাম ইন্টু 30.48 ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এখান থেকে লিখতে পারি 453.6 ইন্টু 30.48 ইন্টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে 453.6 ইন্টু 30.48 গুণ করলে আমাদের আসবে 13825। আর এখানে 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, এটির পরিবর্তে আমরা লিখতে পারি আমাদের এক ডাইনের ডেফিনেশন অনুসারে আমরা জানি যে 1 গ্রাম ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করে তাকে 1 ডাইন বলা হয়। যার ফলে আমরা 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার এর পরিবর্তে লিখতেছি 1 ডাইন। এটি গুণ করলে হবে কত? 13825 ডাইন, অর্থাৎ 1 পাউন্ডাল ইকুয়াল টু 13825 ডাইন। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের আরও ক্লাস করব। সে পর্যন্ত সকলেই সুস্থ থাকো, ভালো থাকো।